বিদ্যাভারতী শিক্ষানিকেতন সোনামুখী দক্ষিণ চশমায় স্থাপিত 2002 বাৎসরিক অনুষ্ঠান আজ 14ই নভেম্বর শিশু দিবসে আমরা চলে এসেছি এখানে। সবাই শিখিয়েছেন এবং তারা দেখানোর জন্য তারা প্রস্তুত প্রায় হয়ে এসছে। তবুও তার মধ্যে আমাদের কিছু থাকে, আমাদের বলতে হবে। আর সেই জন্য আমরা প্রথমেই সভাপতি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবং উপস্থিত হয়েছেন আমাদের পারুলিয়া কোস্টাল থানার মেজবাবু শশীভূষণ বাবু, যিনি আমাদের স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমরা যখন ডাকি তখন পাই। আর তাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে আমি প্রধান অতিথি হিসেবে পেয়েছি এবং সম্মানীয় অতিথি হিসেবে আমি কাছে পেয়েছি আমার বন্ধু দাদা গৌতম গিরি মহাশয়, যিনি সুদূর নামখানা থেকে এসেছেন। নামখানা এভারগ্রিন মডেল স্কুলের প্রিন্সিপাল গৌতম গিরি মহাশয় আমার ডাকে এসেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর কাছে পেয়েছি আমাদের উপপ্রধান বিজয় মণ্ডল, যিনি আমাদের সবারই পরিচিত আর আমাদের স্কুলের সাথেও জড়িয়ে রয়েছেন, যখন ডাকি কাছে পাই। আর পেয়েছি মলয় বৈদ্য, আমার বন্ধু প্লাস ঝোমরানি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আর কাছে পেয়েছি ডায়মন্ড হারবারের সাংবাদিক সোচ্চার জনতা চ্যানেলের দিলীপ ঘোষ মহাশয়কে। তিনিও আমার বন্ধুও বলতে পারি, আবার দাদাও বলতে পারি। যখন ডাকি তখন আমরা রবীন্দ্র ভবনের এক ছত্রছায়ায় থাকি এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমরা একসঙ্গে উপস্থিত হই। সেই জায়গায় সেই দিলীপদাও আমার সঙ্গে আমার অনুষ্ঠানে শুনেই এক ডাকে চলে এসেছেন। যাই হোক, এদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্যে। আমরা কৃতজ্ঞ, আমাদের স্কুল কৃতজ্ঞ। আর সৌরেনবাবুর কথা তো আমাদের সভাপতি সৌরেনবাবু আমাদের স্কুলের সেই গোড়া থেকেই উনি আসছেন। যখন পারুলিয়া স্কুলে প্রধান শিক্ষক ছিলেন সেই সময় থেকে আমাকে একেবারে কি বলবো, আমি ভাইয়ের মতোই বলতে পারি।
আমাকে সবসময় উপদেশ দিয়েছেন আমার স্কুল যাতে এত আজকে দেখতে দেখতে আপনাদের টিনের চাল ছিল একটা ভাঙা ঝরঝরে, আপনারা দেখেছেন সেই ঝরঝরে স্কুল থেকে আজকে একটা দোতলা বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, স্কুলের নিজস্ব একটা মানে পরিকাঠামো তৈরি হয়েছে। এবং যে আজকে প্রশিক্ষণ দিয়ে আমরা কম্পিউটার থেকে আরম্ভ করে যে শিক্ষার জায়গাটা নিয়ে গেছি, আমার স্যার তো এখানে আছেন, সৌরেনবাবু বলতে পারবেন আমার স্কুলের মানটা কেমন, তিনি বলতেই পারবেন আমার স্কুলের ছাত্ররা গিয়ে ওরা স্কুলে কতটা সুনাম অর্জন করেছে সেগুলো বলতেই পারবেন। এবছরে বলতে গিয়ে মনে এসে যাচ্ছে এবছরে প্রাইভেট স্কুলে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে প্রীতম পুরকাইত, সেটাও আমার স্কুলের ছাত্র। প্রীতম পুরকাইত আপনারা জানেন আবদারপুর ওই তেঁতুলতলায় বাড়ি। প্রীতম পুরকাইত খুব গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে, কিন্তু আজকে তার প্রতিভাকে সে বিকশিত করতে পেরেছে এই স্কুল থেকে গিয়ে। সে আজকে পাড়ুয়া স্কুল কেন আমার আশেপাশে এলাকার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে প্রীতম পুরকাইত, তার জন্য আমরা গর্ববোধ করি। আর বড় কথা এই স্কুল থেকে মানুষ হয়েছে অনেক ছেলেরা আজকে হাই স্কুলের টিচার হয়েছে। আমি গর্ব করে তাদের জন্য বলি, হাই স্কুলের টিচার থেকে আরম্ভ করে আমার ডাক্তার পড়ছে একটা ছাত্র এখনো পর্যন্ত ট্রেনিংয়ে আছে। আর সিস্টার তো অনেকেই আছে, যেমন কলকাতা সল্টলেকে টাটা হসপিটালে একজন মানে দায়িত্বপ্রাপ্ত এখন একজন নার্স বিভাগে আছে, তিনি হচ্ছে আমার স্কুলের ছাত্রী। তবে তাদের কথা তো বলতেই হয়, এই স্কুল থেকে অনেক ছাত্র আজকে অনেক ভালো ভালো জায়গায় গিয়েছে এবং সরিষা মিশন থেকে আরম্ভ করে ভারত আশ্রম, পারুলিয়া, ডায়মন্ড হাই স্কুল, প্রত্যেকটা স্কুলে মানে অন্তত 1 থেকে 3 জনের মধ্যে এক একটা ছাত্ররা স্থান করে নেয়। সেই সব ছাত্ররা আপনারা জানেন, আমি অনেকবার বলি এদের জন্যই আমার গর্ব হয়, এরাই আমার স্কুলের সুনামকে চারিদিকে ছড়িয়ে দেয়, এদের জন্য আমরা গর্ববোধ করি। আজকের যে সমস্ত ছাত্ররা আছে এরাও একদিন এইরকম হবে, তাদের জন্য আমরা হয়তো গর্ববোধ করব। আর একটা কথা যেটা বলার বিষয়, আজকের এই অনুষ্ঠানটা আজকের আমরা যে জায়গায় নিয়ে এসেছি অনেক বছর ধরে আমরা করতে পারিনি। দীর্ঘ 7 বছর আমরা 17 সালে আমার মনে হয় শেষ প্রোগ্রাম আমরা করেছিলাম। 17 সালের পর থেকে আজকে 24 সাল পর্যন্ত আমরা অনুষ্ঠান করতে পারছি আর কি। একটা করোনা পিরিয়ড এসে আমাদের জীবনকে সব তছনছ করে দিয়েছে, আমাদের সব গতিটাকে ছন্দপতন ঘটিয়েছে। তা সেই জায়গা থেকে আমরা আজকে উঠে দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষ আমরা জীবন একদিন অনিহার পথে চলে গেছিলাম, বাঁচবো কি মরবো, কি করবো, নিজেরা বাঁচবো কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার আমরা সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, এটাই সবচেয়ে আমাদের ভালো। আবার আপনারা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, আমরা আবার মিলিত হতে পেরেছি, আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারবো এই আশা রাখছি। আর দ্বিতীয়ত, শুধু ছাত্রদের কথা, শিক্ষকরা শুধু নয়, ছাত্রদের ব্যবহার এবং শিক্ষিকা শুধু নয়, গার্জেনদেরও একটা ভূমিকা রয়েছে বড়। কারণ গার্জেনরা, মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। সেই মা যদি ঠিকঠাক ছাত্রকে না পালন করে তাহলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা সেই জায়গাটা কিছু করতে পারবে না। তবে একটা ছাত্রীর কথা আজকে উল্লেখ করতেই হয়, এটাই আমাদের গর্ব। এইরকম ছাত্রী তো ভালো ছাত্রছাত্রী, এই যেমন পড়াশোনা শুধু ভালো নয়, আরো কিছু কাজ আছে। অনেকে আছে গুরুদেবের দেখলে পাশ কাটিয়ে চলে যায়, তারা কথাও পর্যন্ত বলেন না, এমনও আছে। আবার অনেকে প্রণাম করে, ভালো আছেন স্যার, এইটাই কিন্তু স্যারেদের বুক ভরে যায়, মন ভরে যায়, এইটুকু আর কিচ্ছু নয়। যদি তারা জিজ্ঞেস করে ভালো আছেন, এটা যে কত বড় স্যারের বুকটা আনন্দে ভরে যায়। এই স্যার আছেন পুরনো আজকে প্রাক্তন শিক্ষক সৌরভবাবু, সে কথা বলতে পারবেন। কারণ স্যারেরা আর কিছুই চায় না, বেতনটা বড় কথা নয়, ভালোবাসাটাই সবচেয়ে বড় কথা। সেই মূল্যবোধটা কিন্তু একে একে হারিয়ে যাচ্ছে। তবু তার মধ্যে একদিন আমি একটা জামা কাটা দিয়ে একটা দোকানে ঢুকেছি পুষ্পাঞ্জলিতে, একটা ছাত্রীর কথা বলছি। এই স্কুলের ছাত্রীরা অনেক কতটা মানে ভালো মানের, সেটাকে আমি বলতে বাধ্য হচ্ছি সেই ছাত্রীর কথা। সে দেখি আমি জামা কিনছি, সেও জামা কিনছে, কিনতে কিনতে তার জামা কেনা হয়ে গেছে, আমিও জামা কিনে ফেলেছি। কিনে আমি টাকা দিতে যাচ্ছি, তখন বলছে আপনার পেমেন্ট হয়ে গেছে। আমি তো টাকা দেবো, বলে না ওই তো ওই একটা মেয়ে ছেলে ওর টাকা দিয়ে দিয়েছি। সত্যি আমার খুব গর্ববোধ হচ্ছে, আমি ভাবতে পারিনি ওরকম ছাত্রীরা আছে। আমার আগে 1800 টাকা পেমেন্ট দিয়ে চলে গেছে। তা এইসব ছাত্রীদের কথা বলতেই হয়, সত্যি বুক ভরে যায়। এখনো ভালো ছাত্রছাত্রী আছে, এটাতে কত বড় প্রাপ্তি, টাকাটা বড় কথা নয়। সে আমাকে আমার অজান্তে টাকা দিয়ে চলে গেছে গুরুদেবের প্রণামীটা। এটা সত্যি আমি খুব এত আনন্দ পেয়েছি। আমি স্কুলে সবাইকে বলেছি, ছাত্রছাত্রী তো অনেক তৈরি করেছি, এরকম ছাত্র কটা পাই। তা সেই সব কথা বলছি। এইরকম প্রত্যেকে আরো অনেক ভালো ছাত্রছাত্রীরা আছে যারা বড় জায়গায় গিয়েছে, কিন্তু স্যারেদের বলে না, কিন্তু অনেকে অনেক ভুলে যায়।
তা বলবো এটার জন্য অভিভাবকরা থাকতে হবে। অভিভাবকরা কি করেন, এইগুলো শিক্ষা দিতে হয়, গুরুজনদের শ্রদ্ধা রাখতে হয়, তবেই সে জীবনে বড় জায়গায় যেতে পারে। কিন্তু শুধু পয়সা দিচ্ছি বলে, পড়াচ্ছি বলে স্যারকে কোনো একটা একে অসম্মান করব, এই শিক্ষাটা যেন না থাকে। গার্জেনদেরকে অনুরোধ করব, এই শিক্ষা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের কাছে আনবেন না। শুধু পয়সার বিনিময়ে আমরা পণ্য বিক্রেতা হতে চাই না। ভালোবাসা যদি না থাকে সেখানে শিক্ষা থাকতে পারে না। তবেই তার মধ্যে সবচেয়ে বড় হতে পারে। বড় হতে গেলে আগে ভালোবাসতে হবে, মাস্টারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যে কোনো মানুষ শ্রদ্ধা না থাকলে সে বড় হতে পারবে না। তা আমি মনে করি ভালো ছাত্রছাত্রীরাও আছে, তাদের সেই ভালোবাসা আমাদের বুকটা ভরে যায়। তা বলবো এইটা কেন বললাম, এদের সেই ভালোবাসাটা এত প্রকারও পেয়েছে, আমি সত্যি আমার বুক ভরে গেছে। তা চাইবো প্রত্যেকে আরো আগামী দিনে আরো ভালো ছাত্রছাত্রী আছে, তারা সবাই ভালো হোক, তারা এগিয়ে যাবে, এই স্কুলের নাম তারাই উজ্জ্বল করবে। এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, সালাম জানাই। আমি বিদ্যাভারতী শিক্ষা নিকেতনে উপস্থিত হয়ে তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি ধন্য হয়েছি। আমি এতক্ষণ শুনলাম এই স্কুলের অধ্যক্ষ সহসাধারণ সম্পাদকের অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য। তার হৃদয়ের অন্তঃস্থলের যে তার বক্তব্য, মনের ইচ্ছা তিনি বহিঃপ্রকাশ করেছেন। আমি আপ্লুত হচ্ছি। শুধু নামখানা থেকে তার ডাকে আমি 2 ঘন্টা যাবৎ গাড়ি চালিয়ে এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে দেখলাম যে অভিভাবকরা উপস্থিত হয়েছে। অন্যান্য স্কুলেতে গিয়ে দেখা যায় যে এত অভিভাবক উপস্থিত হতে পারে না, কিন্তু আমি দেখলাম যে আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছে। এটা ভীষণ একটা পজিটিভ দিক। আজকের কিন্তু 14ই নভেম্বর, আজ জওহরলাল নেহরুর হচ্ছে জন্মদিন। সেই জয়ন্তীতে এই বিদ্যালয়ের হচ্ছে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যিনি জওহরলাল নেহরুর কথা না বললেই নয়, তিনি আমাদের হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিশুদেরকে প্রচুর ভালোবাসতেন, তাই শিশুরা তাকে চাচা নেহেরু বলে ডাকতেন। কেন তিনি তাদের কাছে এত প্রিয় ছিলেন? তিনি সর্বদাই শিশুদের মঙ্গলার্থে সবসময় ভাবতেন, কি করে শিশুদের আগামী দিনের ভবিষ্যতে তারা ভালো সুনাগরিক হতে পারে, পৃথিবীর ভারতবর্ষের বুকে তারা যোগ্য ব্যক্তি হয়ে উঠতে পারে। তিনি সবসময় শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমি এখানে এসে দেখলাম বিদ্যাভারতী শিক্ষা নিকেতন যে স্কুলটির নাম অসাধারণ নামকরণ করা হয়েছে। এখানে বিদ্যারম্ভে শিশুরা যে আসে তাদের যথাযথভাবে শিক্ষা অর্জন করার জন্য যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের প্রাণ ঢেলে তাদের শিক্ষা দিয়ে থাকেন। সর্বোপরি তাদের যেমন হচ্ছে গুরু দায়িত্ব পালন করে থাকে, তার থেকে আমিও জানি যে অভিভাবক অভিভাবিকাগণ তাদেরকেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। প্রধান শিক্ষক মহাশয়ের বক্তৃতা থেকে আমি জেনেছি এই অঞ্চলের বিভিন্ন স্কুলেতে ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করছে এবং বিভিন্ন জায়গায় তারা কৃতিত্বের সঙ্গে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হচ্ছে। বাহ, খুব সুন্দর। এমন একটি স্কুলে এসে আমি খুব খুশি হয়েছি। আপনাদের যারা শিশুরা তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে যেমন পুঁথিগত বিদ্যার শিক্ষা দিচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তেমনি নৈতিক শিক্ষা দেওয়ারও খুব প্রয়োজন আছে। নৈতিক শিক্ষাটা যেমন স্কুল থেকে দেওয়া হয়, তেমনি কিন্তু পরিবারের ভুক্ত থেকে পরিবার থেকে সে নৈতিক শিক্ষাটা, যেমন স্যার বললেন, একজন ছাত্র যদি যায় শিক্ষকের পাশ দিয়ে, শিক্ষককে এড়িয়ে না গিয়ে তার কুশল বিনিময় করা উচিত, তাকে তার যোগ্য সম্মান দেওয়া, তাকে প্রণাম করা উচিত। সেটা নৈতিক শিক্ষার মধ্যে পড়ে। কোনো শিশু যদি একজন ক্লাসরুমেতে যদি কোনো শিশু তার খাদ্য না নিয়ে আসে, সেই খাদ্যের শেয়ারটা কিন্তু তাকে শেখাতে হয়, সেটা নৈতিক শিক্ষাতে বলে। গার্ডিয়ানসের উচিত যে কখনো দেখা যায় স্কুলেতে গিয়ে অভিযোগ করে যে আমার ছেলের খাবারটা খেয়ে নিচ্ছে অমুক ছেলেটা, কিন্তু একটু ম্যাম আপনারা জানবেন বাচ্চাদের আজ থেকে কিন্তু খাদ্যর শেয়ারটা শেখান, তাহলে ভবিষ্যতে আপনারাও এই শেয়ারটা পাবেন। যদি আপনি সংকীর্ণ মানসিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আগামী দিনে কিন্তু আপনি ওই খাদ্য শেয়ার থেকে বঞ্চিত থাকবেন। এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। স্কুলে পঠন পাঠন করতে গেলে কিছু শিক্ষক শিক্ষিকারা ভুল করতেই পারে, কারণ আপনারা একটা শিশুকে বাড়িতে
কন্ট্রোল করতে পারেন না। এখানে 40টা 30টা 40টা ছাত্রছাত্রী খাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখতে থাকে। ভুল হতেই পারে, ভুল হলে নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকাগণের কাছে, প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে বলতে হবে এই জায়গাটা ভুল হচ্ছে। তাহলে দেখবেন আন্তরিকতার সঙ্গে বলবেন, দেখবেন আপনার শিশুর প্রতি, আপনার প্রতি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সম্মান বেড়ে যায়। কি সুন্দর কথা বলেন, হ্যাঁ প্রবলেমটা তো হয়েছে, সুন্দরভাবে সমাধান করা যেতে পারে। তো আমি এটাই বলবো, এত সুন্দর গার্ডিয়ান আমার জীবনের প্রথম দেখা, এত সুন্দরভাবে বসে আছেন, কি অভিডিয়েন্ট আপনারা। সত্যি ডাক্তার হয়েছে বলে আমার ছেলেকে ডাক্তার হতে হবে এমন কোনো কথা নয়। আপনার ছেলে মেরিটটা কি সেটাকে যাচাই করে নিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পারুলিয়া কোস্টাল থানার মেজবাবু মাননীয় শশীভূষণ চক্রবর্তী মহাশয়। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় প্রাক্তন হেডমাস্টার মশাই, সাংবাদিক, স্কুলের পরিচালনা কমিটি এবং সঞ্চালককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলছি। আজকে 14ই নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, তার সাথে সাথে শিশু দিবস। এই শিশু দিবসে আজকে বিদ্যাভারতী শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি যখন এই থানায় আসি তখন এই বাচ্চুদার স্কুল খুব তীরের চাল ছিল। আজকে দেখতে পেলাম যে ঢালাই দোতলা বিল্ডিং হয়েছে এবং তার সাথে সাথে বিদ্যাভারতী শিক্ষা নিকেতনের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমি আশা করব বাচ্চুদার এই স্কুলের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এবং এই স্কুল থেকে কচি কাচারা বাচ্চারা পড়াশোনা করে উন্নতির জায়গায় চলে যাক এবং ভালো উঁচু পোস্টে যাক, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং খুবই বন্ধুভাবাপন্নভাবে আমাদের সঙ্গে মিশেছিলেন। আর একটা দুঃখের কথা, উনি এবছরই আমাদের ছেড়ে চলে যাবেন। এত ভালো মানুষ ছিলেন। যখন ডেকেছি রাত 12টা 1টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, কোনো সমস্যা নিয়ে অনেকভাবে কথা হয়েছে, অনেক বাদ বিতণ্ডাও হয়েছে। পুজো করতে গিয়ে সমস্যা, ঠাকুর বিসর্জন ঠিক টাইমে হয়নি, রাগারাগিও হয়েছে, কিন্তু আবার সেই ভালোবাসাটা কিন্তু থেকে গেছে। আবার যখন ডেকেছি চলে এসেছেন, তা সেটা কার্যক্ষেত্র। আমাদের সবচেয়ে বড় কথা, ওনার একটা ওনার একটা জীবন এই আমাদের পারুলিয়া অঞ্চলে থেকে যাবে। উনি চলে যাবেন কিন্তু স্মৃতিটা থেকে যাবে। আর সবচেয়ে বড় কথা, ওনার জীবনের বেশ কিছু সময়টা উনি আমাদের মাঝে দিয়ে গেলেন। এই সময়টা কিন্তু আমরা কেউ কোনোদিন মূল্যায়ন করি না। এই যারা পুলিশ বা আর্মিতে কাজ করে তারা কত ভয়ঙ্করভাবে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। শুধু নয়, আমাদের ভালো থাকার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য ওনারা দিন রাত এক করে দিয়েছেন। ওনার বাড়িতে একটা মেয়ে আছে, সেই মেয়েটা কিন্তু বাবার ভালোবাসা পায়নি। সেই বাবা যখন, আমরা কি করি, আমার মেয়ে ডাকছে, বাবা এটা কিনে দাও, ওটা খেতে যাবো, এক্ষুনি ওখানে যাবো, চলো আমাকে দিয়ে আসতে যাবে। কিন্তু সেই মেয়েটার কথা আমি খুব দুঃখিত হই। এই বাবা কিন্তু সেই মেয়েটাকে সান্নিধ্য দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, উনি আফতালপুর পারুলিয়া অঞ্চলকে এত ভালোভাবে ফেলেছে। একটা গোপন কথা বলি, ওনার ছুটি থাকে 10 দিন। সেই 10 দিন তিনি বাড়িতে থাকতে পারেন না। 10 দিনে 3 দিনের মাথায় উনি থানায় চলে আসেন। এই খবরটাও উনি জানেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সৌরেন্দ্রনাথ হালদার মহাশয়। উপস্থিত আছেন আমাদের সৌরেন্দ্রনাথ দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের পারুলিয়া কোস্টাল থানার সেকেন্ড অফিসার মাননীয় শশীভূষণ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন গৌতম বাবু থেকে শুরু করে এখানে সাংবাদিক, এবং আমার পাশে উপস্থিত আছেন আমার বন্ধুও বলতে পারেন, যিনি জোবরালী প্রাইমারি স্কুলের মাস্টারমশাই মলয় বৈদ্য, এবং সর্বোপরি এই স্কুলের যিনি অধ্যক্ষ বাচ্চুলাল ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা স্বপ্না রানী হালদার থেকে শুরু করে এখানকার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, সর্বোপরি আপনারা যারা অভিভাবক অভিভাবিকা উপস্থিত আছেন, সবাইকেই আমি আমার নমস্কার জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কথাই এখানে মাস্টারমশাই বা আরও যারা আছে সবাই বলেছে। আপনাদের গার্জেনদের কি কর্তব্য, বাচ্চাদের প্রতি কি লক্ষ্য রাখা,
সেগুলো আপনারা নিশ্চিতভাবে বাড়িতে গিয়ে করবেন। এখানে অনেক গুণী ব্যক্তিরা আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি বেশি বলে আপনাদের সময় নেব না। এরপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানকার ছাত্রছাত্রীরা করবে। আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন, যেহেতু আপনারা এখানকার গার্জেন। গৌতমবাবু বলার সময় বলছিলেন যে এত ভালো গার্জেন এর আগে উনি কোথাও দেখেনি। সত্যি এখানে যা উপস্থিতি অভিভাবক অভিভাবিকাদের, তাদেরকে না ধন্যবাদ জানিয়ে আমি পাচ্ছি না। এবং সর্বোপরি আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এই স্কুল কর্তৃপক্ষকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই। এরিয়াটা বহু মানে বিস্তরটা অনেকটাই, অনেক দূরবর্তী গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করেন। অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামের জন্য অভিভাবক অভিভাবিকারা এসে উপস্থিত হয়েছেন, মূলত বেশি মায়েরাই এসছেন। তো মঞ্চে উপস্থিত জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং অভিভাবিকাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। আর আজকে শিশু দিবসে বিদ্যাভারতী বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং ভালোবাসা থাকলো। একেবারে সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বাচ্চুদা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে বহুদিন আগে পরিচয়। আমি তখন কলেজ পড়ি। আমাদের একটা কোরাস গানের টিম ছিল, যে টিমটা বিভিন্ন জায়গাতে আমরা কম্পিটিশানে যেতাম এবং সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে, মানে এমন কোনো দিন হয়নি যে কোনো প্রোগ্রামে গিয়েছি অথচ প্রাইজ আনিনি। তো তখন থেকে বাচ্চুদার সাথে পরিচয়। ব্যক্তিগতভাবে বাচ্চুদার যে স্কিল দক্ষতা সেটা আমি ব্যক্তিগতভাবে জানি, যে ওনার একটা যে কোনো অর্গানাইজেশন পরিচালনা করার যে দক্ষতা দরকার সেই গুণগুলো ওনার মধ্যে আছে এবং আছে বলেই কোভিড পিরিয়ডের পরে অনেক কেজি স্কুলগুলো কিন্তু ঢুকছে, কিন্তু এক্সেপশনালি বিদ্যাভারতী স্কুলটা কিন্তু আস্তে আস্তে অগ্রগতির পথে। এই ডিফারেন্সটা করে দিয়েছে কিন্তু দক্ষতা অদক্ষতা। যেই বিদ্যালয়ের ম্যানেজমেন্ট যত তীব্র, সেই ম্যানেজমেন্টের দ্বারা ভর করে সেই স্কুল আগামী দিনের ক্ষেত্রে পরিচালনা করতে সুবিধা হয় এবং সেখানটাই বাচ্চাদের অ্যাডভান্টেজ। ফলে আগামী দিনে শ্রীবৃদ্ধি করবে সে ব্যাপারে আমরা কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে গিয়ে আরও সুনাম করবে এবং ভালো মনের মানুষ হবে এই আশা। যারা আছেন তাদেরকে আলাদা করে নাম উচ্চারণ না করে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, কারণ ওনারা সবাই এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি। সঙ্গে আমার বাচ্চু, মঙ্গল, এদেরকেও আমার আশীর্বাদ জানাই। এখন এদের নাম বললাম এই কারণেই, এরা আমার ছাত্র তুল্য বা ছাত্র ছিল। অভিভাবিকাদের মধ্যে দেখছি কেউ কেউ আমার ছাত্রের মুখ লুকে লুকে হাসছে। তো যাই হোক, এখন অনেক দিন শিক্ষকতা করার ফল এটা, পাওনা এটা, যে অনেকের ভালোবাসা বা শ্রদ্ধা আজও পায়। কতগুলি কথা বলতে হয় এটা, কিন্তু সেই কথাগুলির বাইরে একটু বলি। সেটা হচ্ছে, আমাদের বক্তব্য যারা রাখলেন তাদের মধ্যে একজন উল্লেখ করলেন গার্জেনদের ভূমিকার কথা। এই কথাটাও আমারও কথা। একটি বাচ্চা স্কুলে থাকে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, তার মধ্যে তার পড়াশোনা করা, টিফিন খাওয়া ইত্যাদি ইত্যাদি থাকে, কিন্তু বাকি বেশিরভাগ সময় থাকে কিন্তু বাড়িতে, অভিভাবক অভিভাবিকার কাছে। আরও একটু আলাদা করে বললে, ওই বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় কাটে তার মায়ের সাথে, কারণ বাবারা তারা সময় দেন কিন্তু কম দিতে পারেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই মায়েদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। অন্তত আমি এই বয়সে এসে উপলব্ধি করি যে আমি যতদূর পৌঁছতে পেরেছি তার জন্য কিন্তু আমার মায়ের অবদান ছিল। আমার মা ছিলেন 5 পাস, কিন্তু তিনি একটা জিনিস আমাকে করতেন, আচ্ছা করে পিটতেন। কারণ তখনকার দিনে যে রীতি ছিল, আমি একটু তুলনামূলকভাবে করছি, এখন না আপনারা যেভাবে সুন্দর করে বাচ্চাদের নিয়ে আসছেন, স্কুলে নিয়ে আসছেন, তাদের টিফিন দিচ্ছেন, এই দিচ্ছেন, এই বলছিল মাইকে জানালা দিয়ে খাইয়ে দিচ্ছে, এইসব আমাদের ছিল না। ওই ঘরে কি বলে 11টার সময় স্কুলে আসা, দৌড়ে দৌড়ে যাওয়া, আর যদি না যাই তাহলে স্কুল থেকে 4টে 5টা হিস্টোপিস্টো ছেলে আসবে, পা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে।
ওই মাস্টারমশাই বলে যা তো ও আসেনি কেন, চ্যাংদোলা করে নিয়েছে। চ্যাংদোলা করে নিয়ে যাবে, এক্স্যাক্টলি। তো এইভাবে মানুষ আর খাওয়া, ওই টিফিনে যখন ঘন্টা পড়লো দে ছুট, বাড়িতে এসে একটু খেয়ে, কারণ তার আগে তো রান্না হয়নি, মা তো রান্না করতে পারেননি, ফলে সেই সময় খেয়ে আবার দৌড়ে চলে যাওয়া। ফলে এই একটা সিস্টেমের মধ্যে আমরা চলেছিলাম। কিন্তু এখন জানেন, আপনারা যেভাবে বাচ্চাকে লালন পালন করছেন, আমাদের না এখন খুব লোভ হয় যে আরে এই মায়েরা কি সুন্দর কেয়ারিং, সব বাচ্চাদের কি কত যত্ন হয় তাদের আসছে। কিন্তু একটা কথা আমি আমি যখন শিক্ষকতা করেছি তখন খুব আফসোস করতাম, একটু চাকরি আমার শেষ জীবনের দিকে এসে দেখতাম অভিভাবকরা এসে জিজ্ঞেস করবে, ও তোমার তাদের ভাষার অনুসারে একটু বলি, কিছু মনে করবে না, ও মাস্টার আমার ছেলে টাকা ঢোকেনি কেন, ও মাস্টার এই আজকে এই খাইয়েছে ওই খাইয়েছে, রান্না ভালো হয় এ হয়নি। এই কথাগুলো কিন্তু এখনকার দিনে শোনা যাচ্ছে। কিন্তু মাফ করবেন, আমি এটাকে ডিসকারেজ করছি না, কিন্তু খুব কম অভিভাবক বা অভিভাবিকা বলতে শুনেছি যে আমার বাচ্চাটা ভালো করে পড়তে পারছে না, কেন পড়ছে না, বা আমার বাচ্চাটা কেমন পড়ছে, এইটা আমি খুব কম শুনি। এমনকি বিচিত্র অভিজ্ঞতা আছে আমার, একটা ভদ্রলোক এসছেন আমার কাছে, এসে বলছে আমার ছেলে এই করেছে, তো খুব অভিযোগ করছে স্কুলের বিরুদ্ধে। ভালো, আমি আপনি বসুন, শান্তন, কি বলুন আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? তিনি কি সুন্দর উত্তর দিয়েছেন, আমার আজও মনে আছে। তিনি বলছে আমি বলবো কেন, তুমি বলতে পারো না, তুমি হেডমাস্টার, তুমি আমার বাচ্চা কোন ক্লাসে পড়ে তুমি জানো না। এবার আমি কি বলবো, এইরকম যেন না হয়। অর্থাৎ এই কথাটা বলতে চাইছি, আপনি নজর রাখুন, আপনার বাচ্চাটা কিছুটা সময় পড়ুক, আপনি বইটা উল্টান, আপনার কোনো দরকার নেই, আপনি কাজ করুন না, এই চেঁচিয়ে পড় আমি শুনছি, এইটা করুন, এইটুকু অন্তত আপনি করুন, আপনি সাংসারিক কাজ করুন, সব কাজ করুন, কিন্তু আপনার বাচ্চাটা যেন 2 থেকে 3 ঘন্টা যেন চেঁচিয়ে পড়ে, এইটা পড়াবেন। আমরা কি করছি এখন একটি মাস্টারমশাইকে দিয়ে দিয়েছি, ওই একটু খারাপ কথা বললে লাগে মাস্টারকে ধরিয়ে দিয়েছি, যা আমার বাচ্চাকে 2টো মাস্টার ধরানো আছে। এটাতে হবে না মা, আপনি সে পড়ুক, আপনি শুনুন, আপনার বুঝতে হবে না চেঁচিয়ে পড়ে কি পড়াতে পড়। এই জিনিসটা যে অভিভাবিকারা করতে পারবেন, ডেফিনেট করে জানবেন, নিশ্চিত করে জানবেন আপনার বাচ্চা এগোবেই। সে কি ভাত খেয়ে এলো, টিফিনে কি খেলো, কেক খেলো, কি একবার বাড়ি থেকে রুটি এনে খেলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কতগুলি আপনার বাচ্চা কতটা এগোচ্ছে, সে কতটা পড়াশোনা করছে। আপনি স্কুলে আসুন, আপনি যেহেতু একটু ঘুরিয়ে বলি, আপনি যেহেতু পয়সা কিছু দিচ্ছেন, তাহলে আপনার অধিকার আছে আপনার বাচ্চাকে জানা যে আমার বাচ্চা কত দূর এগোচ্ছে, কোন সাবজেক্টে সে পাচ্ছে না। আপনি শিক্ষক বা শিক্ষিকা আছেন, আপনি বলুন যে আমাকে তার জন্য কি করতে হবে। ঝগড়া করা দরকার করবেন না, ঝগড়াঝাটি নয়, কারণ দুজন পক্ষে মিলিয়ে নিলে, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা, এই দুজনের দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি আপনি গোড়া শক্ত না করতে পারেন, তাহলে কিন্তু ওই দেখবেন ওপরে গেলে কিছুদিন পর সে বাচ্চা পড়াশোনার সাথে হারিয়ে যাবে। কিন্তু দেখেছি যে বাচ্চার অভিভাবক একটু খেয়াল রেখে রেখে বাচ্চাকে পড়িয়ে গেছেন, তিনি কিন্তু ফল পাবেন, অবশ্যই পাবেন। নিয়ে যাচ্ছে এই দৃশ্য আমি দেখেছি, এই জন্য সত্যি আমি গর্ববোধ করছি। আমাদের একটি ইভেন্টের নাম ঘোষণা করতে বাকি ছিল। অভিভাবকদের মধ্যে প্রথম হয়েছিলেন ব্যাগ রেসে, মানে পিছন দিকে হাঁটা, অনন্যা নস্কর ও সোনালী নস্কর। আর টিচারদের মধ্যে ব্যাগ রেসে প্রথম হয়েছিল মঙ্গলদীপ পুরকাই, অর্থাৎ আমি। চাইবো আপনারা প্রত্যেকে একটু করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাবেন, যারা আগামী দিনে তারা বড় হতে পারে, এই আশা রাখছি। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, সহযোগিতা করবেন। গ্রিন রুমের ভেতরে কোনো অভিভাবক আসবেন না, প্রয়োজন হলে আমরা ডেকে নেব। এখন আমাদের শিক্ষিকা সোনালী নস্কর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিচ্ছে। নমস্কার। আজ সোনামুখী বিদ্যাভারতী শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। বিভন্ত এই চুল্লিতে মা আগুন দে। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই দুই কাতলার মারণি ফন্দি। বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা চমকে কে সামলায়। ধার চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। আরে যাস রে ও হামলায়, যাস রে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি। যার লগ্ন, রাশি, রাহু, কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে পড়েছি সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে চলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। বাজে না ডম্বর, অস্ত্র ঝনঝন করে না, জানল না কেউ। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল।
শূন্য থেকে শূন্যের ভিতর আর আমি হেঁটে যাই, আর জমে জমে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে কোন ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এইসব প্রশ্ন নিয়ে, আর দেখি ধুলো ওরে শুধু, বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী অরণ্য কাশবন তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য বেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহা থেকে এমন রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্যক্ষেত তোমার, এই আলপথ তোমার, দিগন্ত অবধি যত দূর দেখো তুমি সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দু হাতে শিকল ছেড়ে একবার দাঁড়াও। দু হাতে শিকল ছিল, এই হাত তোমার, দু পায়ে দৌড়ে যাও, এই পা তোমার, দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠাটা করে হাসো, এই ঠোঁট চোখ বিবাদ তোমার। তুমি আত্মন্ত তোমার, তুমি আমূল তোমার। মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। বিগড়ে অজর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। ফুল পাশে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জানে ধাক ধাক জঙ্গে ধান সহস্র বনভী। যমুনাপতি সরস্বতী তার যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাছে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাপতি সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। যমুনাপতি সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীতে নবমোষ দশমী বালিকা তৃষ্ণায়াত ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি, সুতিকা গায়ে জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ঘিরে উপদেশ, নির্দিষ্ট কামনা বা সিটে যাওয়া। বিভৎস দাবানলের মধ্যে দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এই চলার চারপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে। নিভন্ত চুলিতে
হাততালি কি হবে না? ধন্যবাদ।